আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা নতুন একটা ফরম্যাট নিয়ে আসছি ডায়লগে। ডায়লগ লেখার শর্টকাট টেকনিক, অর্থাৎ একটা ফরম্যাট কমপ্লিট করলে আমি যে কোনো ডায়লগ পরীক্ষায় কমন আসলেও লিখতে পারবো, না আসলেও লিখতে পারবো। সেরকমই একটা শর্টকাট ফরম্যাট আমরা বোর্ড পরীক্ষার খাতায়, তোমরা খাতায় যেভাবে লিখবে আমরাও সেম প্রসেস অবলম্বন করে খাতায় লিখেছি। যে খাতা থেকে তোমাদেরকে দেখিয়ে দিব যে কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন করতে হবে, কোথায় নিজের মতো করে লিখতে হবে, কোন কোন ফরম্যাটটা আমাদেরকে ইউজ করতে হবে, বা সকল ডায়লগের ক্ষেত্রে আমরা কোন ফরম্যাটটা ইউজ করলে আমি যেই টপিক নেমটা বসাবো পুরো ডায়লগটা সেই টপিকের হয়ে যাবে। এমনই একটা ফরম্যাট আমরা অ্যানালাইসিস করার পর বের করেছি। যেই ডায়লগের ফরম্যাটটা অন্য কোনো ডায়লগ ফরম্যাটের সাথে মিলবে না, সম্পূর্ণ ইউনিক, যেখানে শিক্ষক ভুলও ধরতে পারবে না এবং নাম্বারও কাটতে পারবে না। তো বেশি কথা না বলে চলো সরাসরি ডায়লগটা দেখে নেওয়া যাক। 50 টাকার কোর্সটা কিনে যারা প্রাইভেট গ্রুপে যুক্ত আছো তারা কিন্তু অলরেডি এই ফরম্যাটটা পিডিএফ আকারে পেয়ে গেছো, কারণ কি আমরা গ্রুপে সেই সকালেই পাবলিশ করে দিয়েছি। যারা এখনো আমাদের টার্গেট এ প্লাস কোর্সটা কিনো নাই, খুবই দ্রুত কিনো। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমরা এই কোর্সে পিডিএফ আকারে দিয়ে দিব। বিগত 5 বছরের বিশাল কোশ্চেন ব্যাংকটা দিয়ে দিব, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার শর্টকাট টেকনিক, পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত ফুল সাপোর্ট। তাও প্রত্যেকটা পরীক্ষার আগে 2 দিন বা 3 দিনের একটা চ্যালেঞ্জ রেডি করে দিব। ওই চ্যালেঞ্জ যেই শিক্ষার্থী কমপ্লিট করতে পারবে ওই সাবজেক্টে তার 90+ নাম্বার কনফার্ম থাকবে, সেই গ্যারান্টি আমরা দিয়ে দিব। নম্বরে 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে আমাকে নাম্বারটা জানাবে, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমার সামনে যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে তোমাদের সেই ডায়লগের ফরম্যাট, এবং ফরম্যাটটা ওপেন করার সাথে সাথে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এতটুকু কেন, আমাদের ডায়লগটা তো আরো বড় হওয়া উচিত ছিল, এতটুকু লিখলে কি শিক্ষক আমাকে নাম্বার দিবে? তোমরা যখন পরীক্ষার খাতায় এই ডায়লগের ফরম্যাটটা লিখবে তোমাদের আর এতটুকু হবে না, মিনিমাম এই পেজ এবং এই পেজ হবে। যদিও এত বড় করে লেখার কোনো দরকার নেই, এই পর্যন্ত লিখলেই যথেষ্ট। এই পেজটা লিখবো, এই পর্যন্ত লিখবো, এনাফ। তার মানে কি 2-3টা লাইন শর্ট আছে, ঠিক আছে। তবে সেই 2-3টা লাইন অবশ্যই তোমরা তো দিবেই। পরীক্ষার হলে কোথা থেকে দিবে, কিভাবে লিখবে, এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত এই একটা ফরম্যাট দিয়ে সকল ডায়লগ কিভাবে লেখা যাবে চলো বুঝিয়ে দিই। আমাদের 12 নম্বরের ডায়লগ অর্থাৎ লাস্ট প্রশ্ন বা ডায়লগ দিয়ে আমাদের প্রশ্নটা শেষ হয়ে যায়। শেষমেশ আমাদের ডায়লগটা লিখতে হবে। অবশ্যই লাস্টের দিকে আমরা সুন্দর করে লেখার চেষ্টা করব, কারণ কি লাস্টের দিকে যেন প্রথম দিকের মতো লেখা হয়, তাহলে শিক্ষক পুরো খাতায় একই রকম নাম্বার দিয়ে থাকে। যখনই তুমি প্রশ্নটা হাতে পাবে প্রথমত পড়বে যে প্রশ্নে আসলে চেয়েছে কি। দেখো এখানে প্রশ্নে চেয়েছে কি, এখানে ফিজিক্যাল এক্সারসাইজ বিষয়ে ডায়লগটা আসছে। 2024 সালে ঢাকা বোর্ড ফিজিক্যাল এক্সারসাইজ বিষয়ে ডায়লগটা আসছে। প্রথমত তোমরা টপিক নেমটা দিবে। এখন বলতে পারো ভাইয়া টপিক নেম না দিলে হয় না? হ্যাঁ হবে, কিন্তু টপিক নেম দিলে লেখার একটা সৌন্দর্য আসবে। ডায়লগটা কি বিষয়ে লিখছো সেই বিষয়টা প্রকাশ পাবে ডায়লগের শুরুতেই। টপিক নেমটা সেটা আবার কি, এখানে তুমি সরাসরি টপিক দিয়ে নামটা জাস্ট বসিয়ে দিবে। এখন নামটা পাবো কোথা থেকে? এই যে প্রশ্ন দেখে দেখে নামটা বের করবে। এখানে কি বিষয়ে ডায়লগ আসছে লাস্টের লাইনটা পড়ো তো। Write a dialogue between you and your friend about the benefit of physical exercise। তার মানে টপিক নেমটা আমার কি, দ্য বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা দা দিব না, বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ, জাস্ট এইটাই টপিক নেম, বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। এইভাবে সকল ডায়লগ থেকে প্রশ্ন দেখে দেখে তোমরা টপিক নেমটা খুঁজে বের করবে। সেই টপিক নেমটাই প্রথমে দিয়ে ডায়লগটা লেখা শুরু করবে। এখন আমি এখানে সোহেল দিয়েছি, এখানে দিয়েছি হাদিউল, ঠিক আছে। সোহেল হচ্ছে আমার নাম, আমার নিজের নাম। হাদিউল হচ্ছে আমাদের হচ্ছে মডারেটর অলওয়েজ আপডেট চ্যানেলের, তোমাদের সাথে যে সবসময় কথা বলে, কনভারসেশন করে, তোমাদের মেসেজগুলো রিপ্লাই দেয়। এখন আমি এবং তাকে নিয়ে একটা ডায়লগ রেডি করেছি, ঠিক আছে। আমরা দুইজনের মাঝে একটা ডায়লগ রেডি করেছি। তবে আমার কাছে যেহেতু প্রশ্ন ছিল না এই জন্য আমি নিজেরটা দিয়েছি। যখন তোমাদের কাছে প্রশ্ন থাকবে, তোমাদের প্রশ্নে এই দেখো এখানে উল্লেখ করা থাকবে, একটু ভালো করে দেখো, এখানে তোমাদের প্রশ্নে উল্লেখ করা থাকবে। এই দেখো, সাপোজ ইউ আর তুনান বা তন্নি, ঠিক আছে, তুনান বা তন্নি এইভাবে উল্লেখ করা থাকবে যে তুমি তন্নি বা তুমি তুনান, এরকম কিছু উল্লেখ করা থাকবে। ইউ হ্যাভ এ ফ্রেন্ড নেম মিলন বা মিনা। অর্থাৎ যদি তুমি মেয়ে হও তাহলে এই মেয়েদের যে নামগুলো দেওয়া আছে এই নামগুলো তুমি ফাইন্ড আউট করবে, এগুলো নিবে, ঠিক আছে। যদি ছেলে হও তাহলে ছেলেদের যে নামগুলো আছে এই নামগুলো ফাইন্ড আউট করে এই নামগুলো নিবে। এখন এখানে বলেছে ইউ আর তুনান বা তন্নি, যদি বলে ইউ আর তুনান বা তন্নি তাহলে এইটা হচ্ছে তুমি, এবং ডায়লগটা কে লিখছে? অবশ্যই তুমি। যেহেতু তুমি লিখছো তাহলে এই যে প্রথমটা আমি যে এখানে সোহেল দিয়েছি, প্রথম লাইনটা তাহলে কে লিখছে? যেহেতু আমি ডায়লগটা লিখছি সেক্ষেত্রে আমি। এখন প্রশ্নে আমার আছে হচ্ছে তুনান, তাহলে আমি এখানে সোহেলের এই জায়গায় কি দেবো? তুনান দেবো। এইভাবে প্রশ্ন দেখে দেখে এখানে বসাবে। পরবর্তীটা হাদিউল দেওয়া আছে, প্রশ্নে আছে এখানে মিলন, আমি হাদিউলের জায়গায় কি দেবো? মিলন দিব। এইভাবে প্রশ্ন দেখে দেখে সুন্দর করে বসাবে। এখন আমরা লেখাটা শুরু করব কিভাবে? যে কোনো ডায়লগ ফরম্যাটের ক্ষেত্রে সুন্দর করে এই প্রসেসটা অবলম্বন করবে। সেটা হচ্ছে
প্রথমে তোমার লেখাটা শুরু হবে শিরোনাম, তারপরে হাই হাদিউল, হাউ আর ইউ ডুইং টুডে, ঠিক আছে? এই লাইন দিয়ে তুমি শুরু করবে। যে কোনো ডায়লগের ক্ষেত্রে এই সেম লাইনটা থাকবে, ঠিক আছে? এই দেখো টুডের পরে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি, সেম লাইনটা থাকবে। দ্বিতীয় লাইন হাদিউল লিখেছে আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ, ঠিক আছে? এই দুইটা লাইনই যে কোনো ডায়লগের ক্ষেত্রে সেম থাকবে। পরবর্তীতে আমি আবার লিখেছি সোহেল আই এম অলসো ফাইন বাই দ্য ওয়ে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, অর্থাৎ আমি তাকে একটা প্রশ্ন করেছি। এই যে তিনটা লাইন আমি লিখেছি, এই তিনটা লাইন যে কোনো ডায়লগের ক্ষেত্রে সেম থাকবে, কোনো জায়গাতে কোনো কিছু পরিবর্তন হবে না। পরিবর্তনের লাইন শুরু হচ্ছে 4th নাম্বার লাইন থেকে। হাদিউল আমাকে বলছে, মানে আমি তাকে জিজ্ঞেস করেছি হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, তখন হাদিউল আমাকে বলছে আই এম থিঙ্কিং অ্যাবাউট। এইখান থেকে তোমাদের আসল কাজ শুরু, সেটা হচ্ছে আই এম থিঙ্কিং অ্যাবাউট। প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে এই সেম লাইনটা দিবে আই এম থিঙ্কিং অ্যাবাউট। তার পরবর্তীতে টপিক নেমটা বসাবে, টপিক নেমটা তার পরবর্তীতে বসিয়ে দিবে, ঠিক আছে? টপিক নেম দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার হতে পারে, দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে, দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ প্রশ্নে যেটা চেয়েছে সেইটা তুমি বসাবে। এখন এখানে ঢাকা বোর্ডের 24-এর প্রশ্নে কিন্তু দ্য ইম্পর্টেন্স অফ বলে নাই, তারা কি বলেছে বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে আমরা এখানে কি লিখবো? আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। হয়ে গেল। তোমার প্রশ্ন দেখে দেখে তুমি উত্তর করবে। উত্তর মুখস্থ করতে হবে, একটা উত্তরও একটা ডায়লগও তোমাকে মুখস্থ করতে হবে না। এই যে প্রশ্ন দেখবে আর লিখবে, প্রশ্ন দেখবে আর লিখবে। এই প্রশ্ন দেখে দেখে লেখার সিস্টেমটা যারা আয়ত্ত করতে পারবে তাদের শুধুমাত্র ডায়লগ না, কোনো প্রশ্ন নিয়ে কোনো টেনশন হবে না। আশা করি কালকের ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় এই ডায়লগ নিয়ে তোমাকে আহামরি বসে থাকতে হবে না। তুমি ডায়লগটা দেখবে আর লিখবে। প্রশ্ন দেখে দেখে উত্তর করা, শুধুমাত্র ডায়লগ না। সকালবেলার দিকে গ্রাফ চার্ট দেখিয়ে দিয়েছি, তবে প্রত্যেকটা ফরম্যাট আমরা দেখিয়ে দিচ্ছি যে প্রশ্ন দেখে দেখে কিভাবে উত্তর করবে। আই এম থিঙ্কিং অ্যাবাউট, এইখান থেকে আমাদের প্রশ্ন দেখে থেকে বসিয়ে দিতে হবে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, বা এখানে প্রশ্নে আছে দ্য বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা এখানে দিতে পারি আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্য বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ। হয়ে গেল এই লাইনটা। পরবর্তী লাইন আমি লিখেছি, অর্থাৎ সোহেল লিখেছে ও দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং টপিক উড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট টু মি। এখন এইখানে একটু পরিবর্তনের বিষয় আছে, সেটা হচ্ছে ও দ্যাটস অ্যান, আমি এখানে অ্যান্ড লিখে ফেলেছিলাম ভুলে, পরবর্তীতে আমি এটাকে কেটে দিয়েছি এক টান দিয়ে। তার কিন্তু বোঝা যাচ্ছে না, দেখো ভুল গেলে এভাবে এক টান দিয়ে কেটে দিবে, ঘষা মাজা করার দরকার নেই। ও দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং। এখন ইম্পর্টেন্ট কোন জায়গাতে দিব বা ইন্টারেস্টিং কোন জায়গাতে দিব? দেখো ইন্টারেস্টিং বলতে আমাদের এই যে দেখো এখানে যেমন বেনিফিট অফ ফিজিক্যাল এক্সারসাইজ আসছে, আর্লি রাইজিং হতে পারে, রিডিং নিউজ পেপার হতে পারে। সাধারণত এই কোয়ালিটির ডায়লগগুলোতে তুমি ব্যবহার করবে ইন্টারেস্টিং, ঠিক আছে? ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং ওয়ার্ডটা ব্যবহার করবে, ঠিক আছে? ইন্টারেস্টিং টপিক, এইখানে আবার টপিক নাম বসাতে হবে না, এটা আলাদা একটা ওয়ার্ড টপিক। ও দ্যাটস অ্যান ইন্টারেস্টিং টপিক। এখন ইম্পর্টেন্ট কোন জায়গায় বসাতে হবে? কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা দুই বন্ধু ডিসকাস করছো, যেমন ধরো এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেক্ষেত্রে তুমি এখানে ইম্পর্টেন্ট বসাবে, এখানে আবার ইন্টারেস্টিং দিবে, কারণ কি এই জায়গাতে ইন্টারেস্টিং ওয়ার্ডটা ব্যবহার হবে না। ও দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট টপিক এরকম বসাবে। আবার যেখানে ফিজিক্যাল এক্সারসাইজ, রিডিং নিউজ পেপার বা আর্লি রাইজিং বা এই কোয়ালিটির যে কোনো একটা ডায়লগ আসবে, সেখানে দিবে ও দ্যাটস অ্যান ইন্টারেস্টিং টপিক উড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট টু মি। শেষ। পরবর্তী লাইন হাদিউল বলেছে, মানে আমার যে ফ্রেন্ডটা যার কাছে আমি লিখছি সে বলছে শিওর। পরবর্তীতে টপিক নেম, ওই যে আমাদের যেই ডায়লগটা আসছে, যে বিষয়ে ডায়লগটা লিখতে বলা হয়েছে সেই টপিক নেমটা আমরা এখানে দিব। যেমন ধরো এখানে বলেছে ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা দিব ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, বা আমরা দিব আর্লি রাইজিং, আর্লি রাইজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, বা আমরা দিব রিডিং নিউজ পেপার, রিডিং নিউজ পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ইটস হেল্প আস। এরপর থেকে তোমার আসল কাহিনী শুরু, ইটস হেল্প আস। এই পর্যন্ত তুমি ফরম্যাট অবলম্বন করে লিখবে। পরবর্তীতে 4 থেকে 5 লাইন বা 6 থেকে 7 লাইন, যদি ডায়লগটা একটু বড় করতে চাও তাহলে 6 থেকে 7 লাইন, যদি ডায়লগটাকে ছোট সংক্ষিপ্ত করতে চাও তাহলে 4 থেকে 5 লাইন, ঠিক আছে? আমার উপদেশ থাকবে 6 থেকে 7 লাইন লিখবে, 6 থেকে 7 লাইন লিখবে। এখন 6 থেকে 7 লাইন আমরা লিখবো কিভাবে? যেই বিষয়ে ডায়লগটা আসছে, যেমন ধর এখানে বলেছে ফিজিক্যাল এক্সারসাইজ, এই ফিজিক্যাল এক্সারসাইজ বিষয়ে অর্থাৎ প্রথম ফরম্যাটটা ঠিক থাকবে। এখানে মনে করো ধরতে গেলে তোমার অর্ধেক নাম্বার হয়ে গেছে কনফার্ম প্রথম ফরম্যাটের কারণে। পরবর্তীতে মাঝখানে যে বিষয়গুলো থাকবে এই বিষয়গুলো 5 থেকে 6 লাইন বা 6 থেকে 7 লাইন তোমাকে নিজের মতো করে বানিয়ে লিখতে হবে, নিজের মতো করে। অর্থাৎ যেই বিষয়ে আমাকে ডায়লগ লিখতে বলা হয়েছে সেই রিলেটেড 6 থেকে 7টা বাক্য নিজের মতো করে তুমি বানিয়ে দিবে, অর্থাৎ গুরুত্ব বুঝে। সেটা ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে, আর্লি রাইজিং হতে পারে, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার হতে পারে, বা যে কোনো টপিক নিয়ে হতে পারে। সেই টপিক রিলেটেড 6 থেকে 7 লাইন বা 4 থেকে 5 লাইন সুন্দর করে এখানে বর্ণনা করে দিবে। এবং যখনই তুমি বর্ণনা করতে যাবে তখনই কিন্তু তোমার এই পেজ সহ এত দূর পর্যন্ত চলে আসবে। এই দেখো
এত দূর পর্যন্ত চলে আসবে, ঠিক আছে, এত দূর পর্যন্ত চলে আসবে এবং এই অংশটুকু তোমার এখানে আসবে। ডায়লগ এই পর্যন্ত লিখলেই আনা। অনেকে বলো না যে ভাইয়া ডায়লগ কত পেজ লিখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে সকালবেলা আমাকে একজন একটা প্রশ্ন করেছিল, যে প্রশ্নটা আসলে তোমাদেরও থাকতে পারে, সেটা হচ্ছে আমরা যখন এই ডায়লগটা লিখি, যেমন ধরো এই যে এই লাইনটা এখানে শেষ হয়েছে, পরবর্তীতে শুরু করতে হবে। এখন এইটা কি এই সোহেল লেখার নিচে থেকে শুরু করব নাকি এই জায়গা থেকে শুরু করব, এই প্রশ্নটা ছিল। এখানে যখন তুমি সাবজেক্টগুলো লিখছো, নামগুলো লিখছো, এই নামের নিচে শুধুমাত্র নামই হবে, কোনো লেখা হবে না। যেমন ধরো আমি এই লাইনটা এখানে শেষ হয় নাই, আমি দেখো আই এম এর নিচ থেকে আবার শুরু করেছি, যখন এই লাইনটা শেষ তখন আবার আমার ফ্রেন্ডের নাম দিয়ে আবার সে কি বলেছে সেই বিষয়টা এখানে উল্লেখ করেছি। অর্থাৎ এর নিচে কোনো সেন্টেন্স আসবে না, শুধুমাত্র সাবজেক্টগুলোই বসবে এখানে পর্যায়ক্রমে। পরবর্তীতে আমরা যখনই এই বিষয়ে 6 থেকে 7 লাইন নিজের মতো করে বর্ণনা দিয়ে দিব, তারপরে তোমাকে ফিনিশিংটা টানতে হবে। সেটা হচ্ছে সোহেল, এই দেখো আমি বলেছি আই সি নাও, এই দেখো এই নাওটা আমি এখানে উপরে দিয়ে দিয়েছি, মিস্টেক ছিল, পরবর্তীতে দিয়েছি নাও আই আন্ডারস্ট্যান্ড হাউ ভ্যালুয়েবল ইট ইজ। ঠিক আছে, এই ফিনিশিংটা তুমি টানবে, এইটা প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রে সেম বাক্যটা, সেন্টেন্সটা থাকবে। পরবর্তীতে আমার ফ্রেন্ড হাদিউল বলেছে ইয়েস উই অল শুড রিয়েলাইজ ইট ইম্পর্টেন্স। তারপরে আমি আবার বলেছি থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দিস উইথ মি। হাদিউল বলেছি ইউ আর মোস্ট ওয়েলকাম। ডায়লগ শেষ। ঠিক আছে, এই ডায়লগটা তোমরা লিখতে গেলে মিনিমাম এই পর্যন্ত আসবে এবং আমার মনে হয় এর অতিরিক্ত বড় করে লেখার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র মাঝখানে কয়েকটা লাইন তোমাকে যে বিষয়ে ডায়লগ আসছে সেই রিলেটেড বসিয়ে দিতে হবে এবং উপরের এই লেখাগুলো আই এম থিঙ্কিং অ্যাবাউট, যখনই তুমি সাবজেক্টটা এখানে বসিয়ে দিবে, টপিক নেমটা বসিয়ে দিবে, তখন এই পুরো ডায়লগটা ওই নামেরই হয়ে যাবে। যখন তুমি এখানে টপিকটা বসিয়ে দিবে তখন পুরো সেন্টেন্সটা, পুরো ডায়লগটা ওই নামেরই হয়ে যাবে। অর্থাৎ তুমি এই একটা ফরম্যাট ব্যবহার করে যে কোনো ডায়লগ পরীক্ষার হলে যদি আনকমন আসে তারপরে তুমি সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। আশা করি কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমরা এই ডায়লগটাকে বারবার করে অ্যানালাইসিস করেছি যে এটাই শিক্ষার্থীদের জন্য একটা বেস্ট ডায়লগ হতে পারে, যে ডায়লগটা লিখে শিক্ষার্থীরা পুরো নাম্বার তুলতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।